চলুন আজ ইউরোপের এক ছোট্ট দেশের কিছু আশ্চর্য গল্প শোনাই আপনাদের। দেশটিতে একটাও মশা নেই, নেই কোনো সাপ। দেশটির মানুষদের সারনেম বা পদবি বলে কিছু হয় না। অবাক হচ্ছেন তো? অবাক হবার আরও আছে। দেশটিতে নেই কোনো সেনাবাহিনী, আবার দুনিয়ার সবচেয়ে পুরনো পার্লামেন্ট রয়েছে এই দেশেই। জানেন নাকি দেশটির নাম? দেশটি হল আইসল্যান্ড। তাহলে ঢুকে পড়া যাক আইসল্যান্ডের কিছু অবাক করা গল্পে। পার্লামেন্টের কথা উঠলে আমাদের অনেকের চোখে আধুনিক সব দালান কোঠার ছবি ভেসে ওঠে, কিন্তু আপনি কি জানেন আজ থেকে প্রায় 1100 বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ দেশেই রাজার শাসন চলত, তখন আটলান্টিক মহাসাগরের এক কোণে মানুষ জড়ো হয়ে নিজেদের ভাগ্য নির্ধারণ করত। এই আশ্চর্য গল্পের নাম আলথিং। এটি আইসল্যান্ডের জাতীয় সংসদ, যা পৃথিবীর সবচেয়ে পুরনো এবং বর্তমানেও সচল থাকা সাংসদীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। আইসল্যান্ডে মানুষের বসতি শুরু হয়েছিল নবম শতাব্দীর শেষ দিকে। এরপরেই প্রয়োজনীয়তা দেখা দেয় এক সাধারণ নিয়ম বা আইনের। সেই সূত্র ধরে 930 খ্রিস্টাব্দে আইসল্যান্ডের প্রথম দিকের অধিবাসীরা একত্রিত হয়ে আলথিং প্রতিষ্ঠা করেন। আইসল্যান্ডের 36 জন প্রভাবশালী গোত্রপতির একটি ইউনিয়নের মাধ্যমে এর যাত্রা শুরু হয়েছিল। মজার বিষয় হল, এটি ইউরোপের প্রথম সংসদীয় প্রতিষ্ঠান হিসেবেও বিবেচিত। আলথিংয়ের প্রথম দিককার অধিবেশনগুলো কোনো চার দেয়ালের ভেতরে বসত না। এটি বসত আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত থিংভেলির নামক এক চমৎকার প্রাকৃতিক সমতলে। থিংভেলির জায়গাটি কেবল রাজনৈতিক কারণেই গুরুত্বপূর্ণ নয়, এটি ভূতাত্ত্বিকভাবেও অনন্য, কারণ এখানেই উত্তর আমেরিকান এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেট একে অপরের সাথে মিলিত হয়েছে। বর্তমানে এই জায়গাটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। খোলা আকাশের নিচে বিশাল পাথরের দেয়ালের সামনে দাঁড়িয়ে আইন প্রণেতারা সাধারণ মানুষের জন্য নিয়ম তৈরি করতেন এবং বিচারকার্য পরিচালনা করতেন। এর শুরুটা হয়েছিল নবম শতাব্দীর শেষের দিকে। পরবর্তী 1000 বছরে আইসল্যান্ড অনেক চড়াই উতরাই দেখেছে। দেশটি কয়েকশো বছর নরওয়ে এবং ডেনমার্কের অধীনেও ছিল, তবে আলথিং কখনো একেবারে হারিয়ে যায়নি। 1844 সালে আলথিংয়ের সদর দপ্তর রাজধানী রেইকিয়াভিকে স্থানান্তরিত হয় এবং 1944 সালে আইসল্যান্ড যখন ডেনমার্ক থেকে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে, তখন আলথিং তার আধুনিক রূপ পায়। আইসল্যান্ডের সমাজটা ঠিক যেন একটা বড় পরিবার। এখানকার মানুষের নামকরণের পদ্ধতি এতটাই অনন্য যে এটি বিশ্বের অন্য যে কোনো দেশের থেকে আলাদা। এই দেশে আপনার বাবার পদবি আপনার হবে না, আবার আপনার পদবিও আপনার সন্তান পাবে না। শুনতে অদ্ভুত মনে হলেও আইসল্যান্ডের মানুষের কাছে এটাই স্বাভাবিক। আমাদের সমাজে যেমন বংশপরম্পরায় একটি সাধারণ সারনেম বা পদবি, যেমন খান, চৌধুরী বা দাস থাকে, আইসল্যান্ডে কিন্তু তেমন কোনো পারিবারিক পদবি বা সারনেম নেই বললেই চলে। এখানকার পরিচয় বংশ নয়, ব্যক্তি। আইসল্যান্ডের এই নামকরণের মূলে রয়েছে তাদের প্রাচীন ঐতিহ্য। এখানকার পদবি তৈরি হয় বাবার নামের উপর ভিত্তি করে। একে বলা হয় প্যাট্রোনিমিক পদ্ধতি। নিয়মটা বেশ সহজ। বাবার নামের শেষে ছেলেদের ক্ষেত্রে যোগ করা হয় সন এবং মেয়েদের ক্ষেত্রে দট্টির। চলুন একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন একজন মানুষের নাম গুডমুন্ডুর। তার যদি একটি ছেলে হয় এবং তার নাম রাখা হয় সিগুরডুর, তবে তার পুরো নাম হবে সিগুরডুর গুডমুন্ডুরসন, অর্থাৎ গুডমুন্ডের ছেলে সিগুরডুর। আবার গুডমুন্ডের যদি একটি মেয়ে হয় যার নাম হেলডোরা, তবে তার নাম হবে হেলডোরা গুডমুন্ডসদট্টির, অর্থাৎ গুডমুন্ডের মেয়ে হেলডোরা। এই কারণেই একই পরিবারের ভাই আর বোনের পদবিও আলাদা হয়ে থাকে। আপনি চাইলেই আপনার সন্তানের জন্য যে কোনো নাম পছন্দ করতে পারবেন না। আইসল্যান্ডে একটি নামকরণ কমিটি আছে। এই কমিটির কাজ হল নতুন কোনো নাম আইসল্যান্ডিক ব্যাকরণ এবং ভাষাগত ঐতিহ্যের সাথে খাপ খাচ্ছে কিনা তা যাচাই করা। তাদের অনুমোদিত একটি তালিকা থেকে সাধারণত নাম বেছে নিতে হয়। যদি কেউ তালিকার বাইরে নতুন কোনো নাম রাখতে চায়, তবে কমিটির কাছে বিশেষ আবেদন করতে হয় এবং তারা যদি মনে করে নামটি আইসল্যান্ডিক ভাষার মর্যাদা রক্ষা করছে, তবেই তারা সম্মতি দেয়। ভাষার মর্যাদা রক্ষাই তাদের প্রধান লক্ষ্য, তাই নামও এখানে সংস্কৃতির অংশ।
সারাদিন প্রচুর কাজ করে আপনি ক্লান্ত, বিছানায় গা এলিয়ে দিয়েছেন, এবার চাই শান্তির এক ঘুম। এমন সময় কানের কাছে শুরু হলো মশার প্যানপ্যানানি, ব্যাস ঘুমের দফা দফা। ভাবছেন এমন যদি একটা দেশ থাকতো যেখানে নেই একটাও মশা, তাহলে কি ভালোই না হতো। আছে আছে, এমন একটা দেশ আছে। আইসল্যান্ডই হলো সেই দেশ, যে দেশে একটাও মশা নেই। শুধু তাই নয়, এখানে নেই কোনো সাপও। কিন্তু কেন মশা নেই? বিজ্ঞানীরা মনে করেন এখানকার প্রচণ্ড শীতল আবহাওয়া মশার জীবনচক্রের জন্য একেবারেই অনুকূল নয়। মশার বংশবৃদ্ধির জন্য যে ধরনের উপযুক্ত পরিবেশ বা জলাভূমি প্রয়োজন, আইসল্যান্ডের ভৌগোলিক পরিবেশে তার অভাব রয়েছে। তবে মশা না থাকলেও ইদানিং মেজেস নামে এক ধরনের ছোট মাছি জাতীয় পোকা সেখানে দেখা যাচ্ছে, যারা মূলত সাম্প্রতিক সময়ে এই দেশে বসতি গেড়েছে। আইসল্যান্ড পৃথিবীর সেই হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি, যেখানে কোনো স্থায়ী বা নিয়মিত সেনাবাহিনী নেই। আইসল্যান্ডবাসী তাদের এই দীর্ঘদিনের শান্তিবাদী ঐতিহ্যের জন্য অত্যন্ত গর্বিত। এটি বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে স্বীকৃত, যেখানে মানুষ এক উচ্চ মানের জীবনযাত্রা উপভোগ করে। তবে সেনাবাহিনী নেই মানে কি দেশটির কোনো সুরক্ষা ব্যবস্থা নেই? অবশ্যই আছে। আইসল্যান্ডের সুরক্ষার জন্য রয়েছে আইসল্যান্ডিক কোস্টগার্ড, যারা দেশটির জলসীমা পাহারা দেয় এবং আকাশপথের ওপর নজর রাখে। এছাড়াও বিশেষ প্রয়োজনে তাদের স্পেশাল ফোর্স ইউনিট এবং একটি ছোট ক্রাইসিস রেসপন্স ইউনিট কাজ করে, যারা মূলত আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। সবচেয়ে অবাক করা বিষয় হল, এখানকার সাধারণ পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় সাধারণত কোনো আগ্নেয়াস্ত্র বা বন্দুক সাথে রাখে না। পরিস্থিতি যদি এমন হয় যে অস্ত্রের প্রয়োজন হতে পারে, তবেই তারা বিশেষ অনুমতিতে টহল গাড়িতে থাকা লকারে রাখা অস্ত্র ব্যবহার করতে পারে। এই নিবিড় নিরাপত্তা আর শান্তির কারণেই আইসল্যান্ডকে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়। আইসল্যান্ডের গল্প এখানেই শেষ। প্রকৃতি, ইতিহাস আর শান্তির এই দেশ আমাদের মনে থেকে যায়। তবে গল্প এখানেই থেমে থাকছে না। পরের অধ্যায়ে আমরা ভ্রমণ করব নতুন কোনো এক দেশে। নতুন গল্প, নতুন দেশ, নতুন বিস্ময়। চলুন আবার দেখা হবে পরবর্তী যাত্রায়।